নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো ভয়ঙ্কর তিস্তা। ছবিটা আপনাদের দেখাবো। রীতিমতো ফুসছে কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক জোরবাংলো রোডের হাল দেখুন। কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে, এবং কিছু ছোট গাড়ি পারাপার করছে, তাও আবার ঝুঁকি নিয়ে। কি অবস্থা এই মুহূর্তে জানবো পার্থর কাছ থেকেই। পার্থ, তিস্তার গ্রাসে রাস্তা, এটা কিন্তু বলাই যায় একেবারে ফুসছে তিস্তা, ভয়াবহ পরিস্থিতি। বৃষ্টি হয়ে চলেছে একদিকে কালিম্পং দার্জিলিং পাহাড়ের পাশাপাশি সিকিমেও কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে, আর তার জেরেই কিন্তু তিস্তা ফুসছে। আর যে ছবি এই মুহূর্তে দর্শকরা দেখছেন তা হলো দার্জিলিং ও কালিম্পং সংযোগকারী যে রোড তিস্তা বাজার পেশক জোরবাংলো যে রোড, সেই রাস্তার অবস্থাও কিন্তু বেহাল দশা। কাজে তো গোটার রাস্তার একটা বড় অংশ কিন্তু তিস্তা গর্ভে চলে গেছে, এবং তাতেই কিন্তু বিপদ বাড়ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। আর তাই কিছু ছোট গাড়ি চলাফেরা করছে, যদি অফিসিয়ালি রাস্তাতে কোনো গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে কালিম্পং জেলা প্রশাসন, তবে কিছু ছোট গাড়ি চলছে পর্যটকদের নিয়ে, নিত্যযাত্রীদের নিয়ে, সেই সব গাড়ি চলছে রীতিমতো কিন্তু ঝুঁকি নিয়ে। আর আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে পাহাড় জুড়ে। আর আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আর যদি এই আবহাওয়া যদি এমনই থাকে তাহলে কিন্তু তিস্তা আরো ভয়াল রূপ নেবে। যে ছবি আমরা দুদিন আগেও দেখেছিলাম যে গোটা তিস্তা বাজার এলাকা জলমগ্ন হয়ে গেছিল, তা কিন্তু স্বাভাবিকভাবে সেই দুশ্চিন্তাতেই কিন্তু এখন রাত কাটাচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দারা। বেশ পার্থ। बहुत मेहनत करके आए। रास्ता ऐसा है ना, अभी गाड़ी सीधा नहीं जा रही, ऐसे ऐसे जा रहा है गाड़ी। ये रास्ता भी तो अभी तक बंद कर दिया था। हाँ, तो फिर वहाँ से ओपन कर दिया ना, कुछ लोग छोड़ रहे थे, इसलिए हम लोग आए। देखिए अभी कहाँ जाएगा? अभी सिलीगुड़ी जा रहे थे, दार्जिलिंग होके। क्या अभी रास्ता अच्छा हो जाए यही डिमांड करेंगे हम लोग। बहुत ही मुश्किल है। रिक्स है। हाँ, बहुत ही रिक्स है। 2 दिन तो बंद ही था ना रास्ता। 2 दिन नहीं, 3-4 दिन बंद हो गया है। हाँ। वो हम लोग को तो अब क्या बोल रहे हैं, रास्ता अच्छा होने से हम लोग को तो ठीक होता। लेकिन रिक्स के लिए तो आप लोग जा रहे हैं ना। हाँ, रिक्स लेके जा रहे हैं। अभी जा तो रहा हूँ, फिर वापस आ सकता हूँ कि नहीं वो तो मालूम ही नहीं। আমরা ডেলি বেসিসেই মনিটর করি। আজকে আমাদের রুটিন ভিজিট, এবং এই কাজগুলো যেগুলো হচ্ছে সেইগুলো যতটা তাড়াতাড়ি স্পিড আপ করে করা যায়, যান চলাচলের জন্য উপযুক্ত করা যায়, আমরা সেই চেষ্টাতেই আছি। সঙ্গে একটা দুটো বাড়ি যেগুলো ড্যামেজ হয় আমরা সেইগুলো অ্যাসেসমেন্ট করতে আসি। প্রতিদিনই আমাদের এইটা রুটিন, যেখানে যেখানে আমাদের দরকার পড়ছে শিফটিং করার আমরা শিফটিং। লাগাতার বৃষ্টি আর ক্রমশ উত্তরবঙ্গের ছবিটা ভয়াবহ হচ্ছে। বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, যা বৃষ্টিতে বিপর্যস্ত। তাই বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা। পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকারের দেওয়া বিকল্প রাস্তার প্রস্তাবে রাজি হয়েছে কেন্দ্র। বর্ষা এলেই স্তব্ধ হয়ে যায় বাংলা সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমের 27 মাইল মেল্লি কিংবা পশ্চিমবঙ্গের তিস্তা বাজার সেবক, বিভিন্ন জায়গায় ধস নামে। এর জেরে গাড়ি চলাচল বন্ধ। প্রতি বছরে এই দুর্ভোগ। এই সমস্যা সমাধানে এবার বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা, যা যাবে তিস্তার পাশ দিয়ে মেল্লি থেকে সেবক পর্যন্ত নতুন রাস্তা। বিগত কিছু বছর ধরে যারা দেখছি আমি যে রাস্তা বানাচ্ছে আবার ভেঙে পড়ে যাচ্ছে, মানে একটা নতুন রাস্তার খুবই দরকার। এখান থেকে সেবক থেকে প্রায় যদি তিস্তা বাজার অবধি হয় রাস্তাটা খুবই ভালো হয়। সো কালিম্পংয়ে টুরিস্ট বাঁচাতে জন্য রোডটা খুবই নেসেসিটি। অল্টারনেটিভ রুট হলে লাভা থেকে যাচ্ছে গাড়ি, লেকিন লাভা থেকে গেলে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। অল্টারনেটিভ রুট কম্বু আছে, সে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। দেন এটা সেবক থেকে অন্য একটা অল্টারনেটিভ রুট হলে খুবই ভালো। বিশেষজ্ঞরা মনে করছেন 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা তৈরি হলে প্রতি বছর বর্ষায় ধসের কারণে যে সমস্যায় পড়তে হয় সেটা মিটে যাবে। গত কয়েকদিনের বৃষ্টিতে কালিম্পংয়ের সেলফি দ্বারায় এই 10 নম্বর জাতীয় সড়কের বড় অংশ তিস্তায় তলিয়ে গেছে। নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু করেছে পূর্ত দফতর। আগেও একইভাবে 10 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ হয়েছে, কিন্তু ধস বন্ধ হয়নি, তাই ভোগান্তিও ঘোচেনি। বর্ষা ছাড়া অন্য সময় ভারী বৃষ্টি হলেও 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে। ঘুর পথে চলে যাতায়াত, এতে যেমন সময় বেশি লাগে তেমনি খরচ অনেক বাড়ে। সোমবার ধস বিধ্বস্ত 10 নম্বর জাতীয় সড়ক নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক হয়। সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকারের প্রতিনিধিরা। 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা তৈরির বিষয়ে রাজি হয়েছে কেন্দ্র।
সেবক থেকে গ্যাংটক পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক। এর মধ্যে কালিম্পংয়ের তিস্তা বাজার থেকে সিকিমের মেল্লি পর্যন্ত রাস্তায় প্রতি বছর বর্ষায় ধস নামে। তাই এবার তিস্তার পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরির প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত রাস্তাটি মেল্লি থেকে এসে তিস্তা বাজার মিশবে না, সোজা যাবে শিলিগুড়ির সেবক পর্যন্ত। সিকিমের কাছে এই জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ ধরেই খাদ্যপণ্য থেকে শুরু করে মাছ, মাংস, সবজি সবই পৌঁছয় সিকিমে। সেই পথেই ধস। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সিকিমের রোজ 100 কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা চাইছে সংশ্লিষ্ট সব পক্ষই। সিকিমের মেল্লি থেকে বাংলার সেবক পর্যন্ত প্রায় 35 কিলোমিটার রাস্তা তৈরি হবে। বিকল্প রাস্তা তৈরিতে 4 থেকে 5 বছর সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ততদিন ভরসা এই 10 নম্বর জাতীয় সড়কই। ধসের বিধ্বস্ত এই রাস্তার সংস্কারও চলবে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে আরেকটি জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। 717 এ জাতীয় সড়ক, এটি ডুয়ার্সের বাগরাকোট থেকে কালিম্পংয়ের ঋষিখোলা হয়ে সিকিমের নাথুলা পর্যন্ত যাবে, যেখানে রয়েছে ভারত চীন সীমান্ত। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই জাতীয় সড়ক তৈরি করা হচ্ছে। এটা একটি ডিফেন্স রোড, অর্থাৎ সেনাবাহিনীর যাতায়াতের জন্য। এই জাতীয় সড়কটিকে সাধারণের জন্য খুলে দেওয়া হোক। স্থানীয়দের অনেকে এই দাবিও তুলছেন। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। ভুটান পাহাড় ও সমতলে বৃষ্টি। ভুটানে বৃষ্টির জেরে বিধ্বস্ত একেবারে হাসিমারা ও হ্যামিল্টনগঞ্জ। ছবিটা আপনাদের দেখাবো। ভুটান পাহাড় এবং সমতলে অবিরাম বৃষ্টি, আর উত্তরে এত বৃষ্টি হচ্ছে বলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে হাসিমারা ও হ্যামিল্টনগঞ্জ। আরো বিস্তারিত রাজকুমারের থেকেই জানবো। রাজকুমার, ভুটানগামী রাস্তার উপর দিয়েও জল বয়ে যাচ্ছে এবং জলমগ্ন হাসিমারা। কি পরিস্থিতি, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে? দেখো, এই মুহূর্তে সোনিয়া কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যত ব্যবস্থা বলতে যারা এই সমস্ত জলমগ্ন হয়ে পড়েছেন তাদেরকে সুরক্ষিত রাখা এবং তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করার করছে প্রশাসন। কিন্তু তাছাড়া কিন্তু প্রশাসনের আর কিছু করার নেই। তার কারণ হচ্ছে ভুটান পাহাড় এবং সমতলে লাগাতার বৃষ্টির যে এই যে পাহাড় থেকে ধেয়ে আসা জল এইভাবে একেবারে যে হ্যামিল্টনগঞ্জের যে 5 মাথা মোড়, সেই 5 মাথা মোড়ের মধ্যে যেন রাস্তা একেবারে নদী হয়ে গেছে এবং যে ভুটানগামী যে সড়ক, সেই সড়কের ওপর দিয়েও কিন্তু জল যাচ্ছে। ফলে প্রশাসনের পক্ষ থেকে, সেচ দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং বলা হচ্ছে যে জল কমলে প্রশাসনের পক্ষ থেকে, সেচ দপ্তরের পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়া হবে। আপাতত কিন্তু ওই সমস্ত এলাকার মানুষদের ত্রাণ এবং তাদের সুরক্ষিত রাখার বিষয়টি দেখছে প্রশাসন। ধন্যবাদ। বেশ। অন্যদিকে তিস্তার জলেই লালটং একেবারে বন্দী। 1 মাস ধরে বন্দী জাবগ্রাম ফুলবাড়ির বস্তি এলাকার মানুষজন। সমস্যায় এলাকার 36টি পরিবার। কিভাবে তারা দিন কাটাচ্ছেন একমাত্র তারাই জানেন। আরো বিস্তারিত জানাবে আমাদের এ বিষয়ে শান্তনু। পুনর্বাসনের জন্য জমি খোঁজা শুরু হয়েছে, কিন্তু এইভাবে দিনগুলো কিভাবে কাটছে এখানকার মানুষজনের? চারিদিক তো জল থই থই, একেবারে জলবন্দী অবস্থা। দেখো, মানুষজন কিন্তু রীতিমতন আতঙ্কেই রয়েছে। এই কারণেই যে প্রশাসনের প্রতিনিধিরা বা জনপ্রতিনিধিরা যখন তাদের সঙ্গে গিয়ে দেখা করেন, তখন তারা একটাই কথা বলেছেন যে এইরকম একটা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে থেকে রীতিমতন তারা আতঙ্কিত। সেই কারণে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কারণ গত 1 মাস ধরে এলাকাটা গোটাটাই প্লাবিত হয়েছে। তিস্তা নদী অনেকটাই উপর দিয়ে বইছে, তার ফলে জল কমার কোনো লক্ষণই নেই। ইতিমধ্যে চাষের জমি জলের তলায় তলিয়ে গেছে, ঘর বাড়ি সমস্ত কিছু জলের তলায় তলিয়ে গেছে, এবং পানীয় জলের ব্যবস্থাও সেই অর্থে নেই। মানুষজন যাচ্ছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা গিয়ে তাদের ত্রাণ সাহায্য পৌঁছে দিচ্ছেন। এই অবস্থায় কিন্তু দিন কাটছে এবং তারা চাইছেন যে দ্রুত তাদের ব্যবস্থা হোক এবং দ্রুত তারা যাতে নিরাপদ আশ্রয় চলে আসতে পারেন। সেই কারণে কিন্তু তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে প্রশাসনের তরফ থেকেও কিন্তু পদক্ষেপ শুরু হয়েছে, কারণ এই যে 36টা পরিবার, প্রায় 170 জন বাসিন্দা রয়েছেন, তাদেরকে অন্যত্র দেওয়ার জন্য উপযুক্ত জমি চিহ্নিতকরণের কাজ চলছে এবং পাশাপাশি এই যে যারা মানুষজন আসছেন তাদের যে তালিকা তৈরি করার প্রক্রিয়া চলছে। কারণ একটি পরিবারে কতজন সংখ্যায় রয়েছেন, তাদের কতটা জমির প্রয়োজন, সেই সমগ্র বিষয় নিয়ে কিন্তু প্রশাসন চিন্তা ভাবনা শুরু করেছে। উপযুক্ত জমি খোঁজার চেষ্টা চলছে, যেটা জানা যাচ্ছে যে রাজগঞ্জ ব্লকের মধ্যেই একটি জায়গা এদের জন্য চিহ্নিত করা হবে এবং সেখানটাই তাদের যাতে পুনর্বাসন দেওয়া যায় সেই ব্যবস্থাই করা হবে।
প্রাথমিকভাবে প্রশাসন তাদের প্রক্রিয়া শুরু করেছে এবং মানুষজন চাইছেন যে যত দ্রুত সম্ভব একেবারে। তাদের সেই অবস্থা থেকে সরিয়ে এনে ব্যবস্থা করা হোক। বেশ, ভূমি সংস্কার আধিকারিককে বলেছি যে একটা সুটেবল ল্যান্ড দেখার জন্য, এছাড়া কারা কারা স্থানান্তরিত হতে চাইছেন তারও একটা তালিকা তৈরির প্রক্রিয়া ব্লক স্তরে রয়েছে। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বিষয়টি জানেন, অবহিত আছে, তারা দেখছেন। আমিও আমার তরফ থেকে মাননীয় জেলা শাসককে জানিয়েছি।